শুভ দ্বীপ্রহর সকলকে। মঞ্চে উপবিষ্ট আমার ভাতৃপ্রতিম অনিরুদ্ধ চট্টোপাধ্যায়, বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ। মঞ্চে উপবিষ্ট ডক্টর সাধু খান, সন্দীপ বাবু বোধহয় বেরিয়ে গেলেন, এবং অন্যান্য মহারাজজি যারা রয়েছেন। এই মঠের সম্পাদক শ্রী সুশান্ত ঘোষ, সভাপতি ডক্টর শিবশঙ্কর দে, এবং মঞ্চের সামনে যারা আজকের এখানকার এই অঞ্চলের বা দূরাগত অঞ্চলের যারা প্রতিবেশী বা এখানকার যারা মানুষজন যারা আজকে এই বিশেষ মহতি দিনে আজকে উপস্থিত হয়েছেন, একজন মহতি মানুষের জীবন এবং বোধ চর্চা করবার জন্য তাদের প্রত্যেককে আমার ব্যক্তিগত অন্তরের অন্তঃস্থল থেকে প্রত্যেককে প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা জানাই। আমি অত্যন্ত ধন্য মনে করছি আমার মতো অত্যন্ত সাধারণ একজন শিক্ষককে এরকম একটা অনুষ্ঠানে আপনারা আমার কথা শুনতে চেয়েছেন এবং একটি বিষয় আপনারা নির্ধারণ করে দিয়েছেন। বিষয়টা এরকম: ছাত্র এবং যুব সমাজের মূল্যবোধ চর্চায় স্বামী বিবেকানন্দের শিক্ষা চিন্তার প্রাসঙ্গিকতা। এখন এইখানে প্রথমেই গোল বাঁধে যে জায়গাটায়, সেটা হচ্ছে এই মূল্যবোধ শব্দটা নিয়ে। একটু আগে আমাদের কন্যা সমাজে এখানে আবৃত্তি করে গেল বেলুর কবিতাটি, কবি সুবোধ সরকারের লেখা। সেই কবিতার মধ্যেও সেই মূল্যবোধের কথাই বলা আছে। আপনারা হয়তো জানেন বা নাও জানতে পারেন, আমার বিষয় কিন্তু কলা বিভাগ বা অন্য কোনো বিষয় নয়। আমি বাণিজ্য বিভাগের অধ্যাপনা করি এবং আমার প্রিয় বিষয় অর্থনীতি, অবশ্যই বাণিজ্যের সাথে সাথে। এখন বাণিজ্যের ক্ষেত্রে যেটা হয়, এখানে এই যে মূল্য আর দাম, এটা আমরা গুলিয়ে ফেলি। আমরা যারা সাধারণ মানুষ, তারা মূল্য, দ্যাট ইজ ভ্যালু, আর প্রাইস, এই দুটোর মধ্যে আমাদের একটা কোথাও গোলমাল হয়ে যায়। এবং এটা একটা কমন পারসেপশন ইন দ্য হিউম্যান বিং। ইন ইকোনমিক্সে বলা হয় পিকুলিয়ারিটিজ অফ হিউম্যান বিং। আমরা প্রাইস ট্যাগ দেখলেই সেটাকে অধিক মূল্যবান জিনিস বলে মনে করি। কোন জিনিসের গায়ে অনেক বেশি দাম লেখা আছে মানেই সেটা খুব ভালো জিনিস। একটু আগে স্বামী প্রেমানন্দ মহারাজ জি ঠিক এই কথাটাই তার বক্তব্যের মধ্যে উপস্থাপন করতে চেয়েছিলেন। বহিরাঙ্গে নয়, অন্তরঙ্গের মূল্য যদি আমরা বাড়াতে পারি, তবেই আমরা প্রকৃতভাবে বিবেকানন্দকে অনুধাবন করেছি বুঝতে পারবো, এবং আমরা ভারতবাসী হিসাবে প্রকৃত তার যে ব্যাটন, তার যে লিগাসি, সেটা যদি আমরা বহন করে নিয়ে যেতে পারি, এইভাবেই পারবো। অর্থনীতিতে একটা তত্ত্বের কথা মনে পড়ছে। তত্ত্বটির নাম আপনারা যারা বাণিজ্য বিভাগ বা অর্থনীতি নিয়ে পড়েছেন, নাম শুনে থাকবেন। খুব সংক্ষেপে তত্ত্বটির কথা এখানে প্রসঙ্গক্রমে মনে এলো বলে বলছি। সতর্ক থাকলে আমাদের জীবন চলার পথে সুবিধা হয়। তত্ত্বটির নাম গ্রেশামস ল। গ্রেশাম একজন ব্রিটিশ অর্থনীতিবিদ। তিনি একটি তত্ত্বের কথা বলেন। সেই তত্ত্বের একটা মূল কথা থাকে, অর্থনীতি যে কোনো তত্ত্বের একটা মূল কথা থাকে। এই তত্ত্বেরও একটা মূল কথা আছে। সেই মূল কথায় এটাই বলা হয়, দ্য ব্যাড মানি ড্রাইভস গুড মানি আউট অফ সার্কুলেশন। এটা হচ্ছে এই তত্ত্বের মূল কথা। অর্থাৎ খারাপ টাকাগুলো ভালো টাকাগুলোকে বাজার থেকে বা সমাজ থেকে বা বলতে পারেন আপনার পকেট থেকে বা দোকানদারের হাত থেকে সরিয়ে দেয়। কেন সরিয়ে দেয়? তার মানে কি হচ্ছে, সমাজে যে টাকাগুলো আমরা আদান প্রদান করছি সারাক্ষণ, সেগুলো সব খারাপ টাকা। ভালো টাকাটা আমরা বাজারে ছাড়তে চাইছি না। একটু ভালো করে ভেবে দেখুন, আপনার পকেটে, প্রত্যেকে এখানে আমরা যারা এসেছি প্রত্যেকের পকেটে কিছু না কিছু নোটস অ্যান্ড কয়েন্স আছে। আপনাকে এক্ষুনি একটা টোটো ভাড়া দিতে হলো। আপনি খুব সচেতন ভাবে নিজেকে জিজ্ঞেস করুন, খুব সৎ ভাবে জিজ্ঞেস করুন, একটা ঝকঝকে তক্তকে 10 টাকার নোট আপনি কখনো সেই টোটোওয়ালাকে দিতে চাইবেন না। আপনার পকেটে যেটা একটু তুলনামূলকভাবে খারাপ বা তুলনামূলকভাবে সব থেকে খারাপ, সেই 10 টাকার নোটটা আপনি সেই টোটোওয়ালাকে দেবেন। তাহলে কি দাঁড়ালো? ভালো জিনিস যেটা, সেটা আমি সব সময় চাইছি আমার গোপনে, আমার অন্তঃস্থলে, আমার নিভৃতে কোথাও থাকুক, সেটা আমাকে সুখ বৃদ্ধি করুক, সেটা যেন বাবা বাইরে না যায়।
আমি এই তত্ত্বের কথা এই কারণে বললাম, এই তত্ত্বের মানে অন্য, এই তত্ত্ব নিয়ে বিশ্লেষণে যাচ্ছি না। যদি এই তত্ত্বের কথার সাথে বিবেকানন্দের তত্ত্বকে আমরা মেলাতে চাই, তাহলে আমরা একটা কোথাও না কোথাও মিল খুঁজে পাচ্ছি। সেটা কি? ভালো ছেলে নাকি খারাপ ছেলে আপনার সন্তান, এইখানেও একটা মারাত্মক গোল বেঁধে যাচ্ছে। এই যে একটু আগে বললো নিউক্লিয়ার ফিজিসিস্ট যে নাকি সিঁড়ি পরিষ্কার করে, তো সিঁড়ি পরিষ্কার করার কাজটা কি খারাপ কাজ? হ্যাঁ, সমাজের চোখে খারাপ কাজ। এই কদিন আগে এই আকনি বিজি বিহারী ইনস্টিটিউশনের 100 বর্ষ পালিত হলো। সেখানে একটা বক্তৃতায় আমি ঠিক এই কথাটাই বলবার চেষ্টা করেছিলাম ছেলে মেয়েদের মধ্যে। ওখানে একজন ডাক্তারবাবু উপস্থিত ছিলেন, আজকে যেমন একজন ডাক্তারবাবু উপস্থিত আছেন। গ্রাজুয়েশন হয়ে যাওয়ার পর একটি ছেলে বা মেয়ে যদি শিক্ষিত হয়ে যায়, সমাজ তাকে বলছে এই কাজটা খারাপ কাজ, এটা করিস না। একজন অভিভাবক যদি তার ছেলে বা মেয়ে কোনো ভালো ডিগ্রি অর্জন করে ফেলে, আমরা কাজের বিভাজন করে ফেলছি, কোনটা খারাপ কাজ কোনটা ভালো কাজ। বেশ কিছুদিন আগে এখানে ওই আকনি বিজিবিআর ইনস্টিটিউশনের পাশেই একটা কোঅপারেটিভ সোসাইটি আছে, সেখানে একটা অর্থনীতি বিষয়ে ব্যাংকের একটা বিষয় আমি সেখানে বলতে গেছিলাম, রবীন্দ্রনাথ এবং কৃষি চর্চা। অদ্ভুত ভাবে আপনারা শুনলে নিশ্চয়ই আমার সাথে একমত হবেন এবং অবাকও হবেন খানিকটা। এই ভারতবর্ষ, যেটা নাকি কৃষিজীবী দেশ, যেখানে এখনো 60%-এর বেশি মানুষ কৃষিবিদ্যা বা কৃষি পালন করে নিজেদের জীবিকা নির্বাহ করেন, এখনো আজকের দিনে কৃষিজীবী হয়ে বেঁচে থাকাটা সমাজের কোনো সম্মানজনক পেশা নয়। ভেবে দেখবেন বাড়ি গিয়ে। এখন অব্দি আমাদের মাস্টার মশাইরা বা আমিও ছোটবেলায় আমার গ্রামের বর্ধমানে আমাদের বাড়ি, আমাদের কিছু জমি জমা আছে, ক্লাসে পড়া পারিনি বলে আমার মাস্টার মশাই আমাকে বলেছিলেন তোর দ্বারা কিছু হবে না, গ্রামে গিয়ে চাষ করবে যা। অর্থাৎ যদি কিছু না পারিস তাহলে চাষটা প্রথম নয়, ওটা সেকেন্ডারি। অথচ ইকোনমিক্সের ওই তত্ত্বের ফ্যালাসির মতো এটাই প্রাইমারি হওয়া উচিত ছিল। বিবেকানন্দ ঠিক এই জায়গাটাতেই আঘাত করেছেন। কাজের বিভেদ যদি আমরা করতে শুরু করি, এটা ভালো কাজ, এটা মন্দ কাজ, এটা খারাপ কাজ, এটা উন্নত মানের কাজ, এটা নিম্নমানের কাজ, তাহলে তো খুব মুশকিলের কথা। এই জায়গা থেকেই আমরা আজকের দিনে যে শব্দটার কথা এখানে আমার বক্তৃতার মধ্যে ওনারা বলেছেন বলতে, প্রাসঙ্গিকতা। Here lies the relevance of Vivekananda's thought. এইখানে বিবেকানন্দের তত্ত্বের প্রাসঙ্গিকতা এখনো, স্টিল টুডে, এখন অব্দি আমরা মানসিকভাবে সামাজিকভাবে সেই উন্নত পর্যায়ের মানুষ বা শিক্ষিত মানুষ হতে পারিনি যারা এই বিশ্বাস অর্জন করতে পারছি না যে আমার ছেলেটাকে সম্মানের সাথে এই কাজে পাঠাতে পারবো। আমিও বুক বাজিয়ে বলবো, হ্যাঁ আমি এই কাজটা করি, সৎভাবে করি, এটা দিয়েই আমার সংসার চলে। কেন বলতে পারছি না? একটি ছেলে বা মেয়ে বলতে পারছে না কেন? কারণ সমাজ তার দিকে প্রশ্ন তুলছে, ছি ছি ছি, এত লেখাপড়া করে শেষে তুই এই কাজ করিস, তাহলে আর কি লাভ হলো? যিনি বলছেন তিনি যেমন দায়ী, যিনি এই কথাটা শুনে হীনমন্য হয়ে যাচ্ছেন তারও কিছুটা তিনি সমাজের এই দোষের শিকার, এই পদ্ধতির শিকার, এই সিস্টেমের শিকার, এই শিক্ষা ব্যবস্থার শিকার। শিক্ষা আমাকে যদি সেই উদারতা, সেই উন্নত বোধটা আমার মধ্যে যদি জাগ্রত না করে, তাহলে সেই শিক্ষার মানে কি? এখানে যেহেতু বিবেকানন্দের শিক্ষা এবং প্রাসঙ্গিকতার কথা বলা হয়েছে, তাই আমি প্রসঙ্গক্রমে এই কথাটি বললাম। একটা গল্পের কথা মনে পড়ছে, আপনাদের আশা করি ভালো লাগবে। বক্তৃতা খুব বেশি আমি দীর্ঘায়িত করব না, আমার অভ্যেস বক্তব্যের মধ্যে গল্প বলা। আমি একটা গল্প হঠাৎ মনে পড়লো আপনাদের বলতে চাইবো। গল্পটি আমাদের দেশের নয়, ইউরোপের একটি গল্প। এই মুহূর্তে আমার সেই বিখ্যাত বেহালা বাদকের নামটা মনে পড়ছে না, কিন্তু ঘটনাটি সত্যি। এক পৃথিবী বিখ্যাত বেহালা বাদক দীর্ঘকাল আগে ইউরোপের একটা বিখ্যাত শো, মানে হলে তার একটা শো হবে, হাজার হাজার মানুষ এসছে দেখতে তাকে। তিনি বেহালা বাজাবেন, 1 ঘন্টা বেহালা বাজাবেন, তার বাজনা শুনবার জন্য অনেক মানুষ এসছেন। পর্দা ওঠেনি এখনো, এরকম একটা সিচুয়েশন। পর্দা উঠলো, বেহালা বাদক বেহালা বাজালেন। বেহালা বাজানো যখন শেষ হলো, সকল দর্শক উঠে দাঁড়িয়ে, ঠিক যেভাবে আমরা শুনেছি 1893 সালে চিকাগো মহাসভায় বিবেকানন্দ যেভাবে তার ওই রকম দেবতুল্য চেহারা, ওই রকম কণ্ঠ, ওই রকম ভাষণ তিনি দিয়েছিলেন, অনেক সময় ধরে হাততালি বেজেছিল, ঠিক সেরকম ভাবেই ওই মঞ্চেও বেহালা বাদকের জন্য সকল মানুষ, যেটাকে আমরা বলে থাকি স্ট্যান্ডিং ওভেশন দিয়ে দীর্ঘ 3-4 মিনিট ধরে হাততালি দিতেই থাকছেন, দিতে এত ভালো বাজনা। এবার তিনি গ্রিন রুমে ফিরে গেছেন, এখানেই গল্পের শুরু।
সেখানে একটা ঘটনা ঘটলো। গ্রিন রুমে গিয়ে উনি হাউ হাউ করে কাঁদতে শুরু করলেন। দু একজন সাংবাদিক, দু একজন পরিচিত মানুষ, কাছের মানুষ, তারা কাছাকাছি যখন এলেন তাকে ধরতে, সকলেই অবাক, এ কি আপনি কাঁদছেন কেন, কি হলো? উনি কান্না যখন থামলো অনেকটা, তখন উনি বললেন, আমি আমার জীবনের একটা মারাত্মক ভুল আজকে করেছি এবং সেই ভুল থেকে আমি জীবনের সব থেকে বড় শিক্ষাটা আজকে নিয়েছি। সবাই বলছে, না আপনি তো অসাধারণ বাজিয়েছেন। বললো, না আমি বাজনার ভুলের কথা বলিনি, আমার নিজের জীবনের ভুল। সেটা কি? আমি এই অনুষ্ঠানটার গুরুত্ব বুঝে এই অনুষ্ঠানটায় যে বেহালাটা বাজাবো ভেবেছিলাম, সেটা একটা বিশেষ বেহালা ছিল, অত্যন্ত দামি বেহালা। সেটা দিয়ে আমি গত 15 দিন রিহার্সাল করেছি আমার বন্ধু, আমার ছাত্রছাত্রীদের সাথে। কিন্তু কোনো কারণে আমার ছাত্র বা ছাত্রী বা আমার কোনো বন্ধু ভুলবশত ওই বেহালার খাপটা অদল বদল হয়ে গেছে। তার ফলে আমি যখন হলে ঢুকে, যখন পর্দা উঠলো, আমি যখন বেহালার খাপ থেকে বেহালাটা বার করলাম, তখন দেখলাম এটা সেই বেহালাটা নয় যে বেহালাটা দিয়ে আমি গত 15 দিন ধরে প্র্যাকটিস করেছি, এটা অন্য একটা বেহালা। তো ভয়ানক সর্বনাশ হয়ে গেল। তাহলে আমাকে আগামী 1 ঘন্টা এতগুলো মানুষের মনোরঞ্জন করতে হবে। তখন আর কিছু করার নেই, কারণ তখন বাড়ি ফিরে যাওয়ারও উপায় নেই, ওই বেহালাটাকে ফিরিয়ে নিয়ে আসার উপায় নেই। তখন আমি সেই বেহালা দিয়েই আপনাদের এই বাজনা শুনিয়েছি। আমি এতদিন ধরে জানতাম আমি বেহালা বাজাই, আজ প্রথম আমার অনুষ্ঠান শেষে আমি উপলব্ধি করলাম, আই প্লে মিউজিক, আই ডু নট প্লে ভায়োলিন। ভায়োলিনটা বড় কথা ছিল না, বড় কথা ছিল আমার অর্জিত সুরের শিক্ষা, আমার সাধনা। সেই বেহালার তাকগুলো যদি সুরে বাঁধা থাকে, সেটা কোন কোম্পানির তৈরি বা কত দামি সেটা নিশ্চয়ই নির্ভর করে না। একটা জোকস আছে, খুব হোয়াটসঅ্যাপে চালু আছে, পরীক্ষার আগে, মাধ্যমিক পরীক্ষার আগে বেশি বেশি ঘুরপাক খায় দেখি, অনেক বাচ্চা হচ্ছে, ছেলে মেয়েরা আছে। কিরে তোর পরীক্ষার প্রস্তুতি শেষ? তো বললো, হ্যাঁ সব মোটামুটি শেষ হয়ে গেছে। সব কিরকম, কি করলি? বললো যে হয়ে গেছে, ওই বাবা একটা নতুন জুতো কিনে দিয়েছে, স্কেলটাও হয়ে গেছে, কম্পাসটাও ক্যামলিন কোম্পানির পেয়ে গেছি, 8 লাইনের পেন্সিলও পেয়ে গেছি, ক্যামলিনের একটা সুন্দর ইরেজার পেয়ে গেছি, জামাটা বাবা কিনে দিয়েছে, মোজাটা খালি বাকি আছে, এইটুকু খালি আমার প্রিপারেশনের অভাব। কথা হচ্ছে যে এগুলো তো সব কটা, যে কটা জিনিস আমাদের শিক্ষার অঙ্গ হিসেবে বলা হলো, প্রত্যেকটি বাহ্যিক জিনিস। আসল হচ্ছে তুমি ওই খাতায় সেটা দিয়ে লেখা যায় কি, এটুকু হলেই তো হতো। আর একটা মজার কথা বলি, বিবেকানন্দ খুব রসিক মানুষ ছিলেন, আমি ওনার অনেক লেখা পড়েছি, উনি খুব রসিক মানুষ ছিলেন। আপনাদের এটা বলতে ইচ্ছা করছে কাহিনীটা। ট্রেনে একটা লোক চিরুনি বিক্রি করতে উঠেছে, এর সাথেও বিবেকানন্দের সম্পর্ক আছে বলেই আমি বলছি, প্রত্যেকটি গল্পের সাথে সম্পর্ক আছে। মনে পড়লো বলে এত সুন্দর পরিবেশ, আপনাদের সাথে গল্প করতেও ভালো লাগছে। তো ট্রেনে উঠে একটা লোক চিরুনি বিক্রি করতে এসছে, হাতে চিরুনিগুলো এরকম করে খুলে নিল, 10টা চিরুনি একসাথে নিয়ে, যেমন ভাবে ট্রেনে ক্যানভাসাররা বলে আপনারা জানেন, এই যে দাদা আমার হাতে 10টা চিরুনি, একটার দাম 1 টাকা, 10 টাকায় 10 পিস, হ্যান ত্যান ইত্যাদি এরকম। তারপর একটা চিরুনি নিয়ে উনি চিরুনিটাকে এরকম করে টেনে দেখিয়ে বললেন, দেখুন এটা এত শক্ত, এটা আমি বেকালেও ভাঙছে না। তারপর সেই চিরুনিটাকে দেয়ালে, ট্রেনের দেয়ালে বেশ জোরে জোরে ঘষে বললেন, এই দেখুন এটা চিরুনির দাঁড়াগুলো এত ধার, আমি দেয়ালে ঘষছি, এতে কিছু হচ্ছে না। তারপর পকেট থেকে একটা লাইটার বার করে ফাট করে জ্বালিয়ে তিনি চিরুনিটা আগুনের উপর দিয়ে খানিকক্ষণ ঘষে বললেন, দেখুন এটা এত ভালো, তবু এটার 1 টাকা দাম, এটা পড়ে না। তো এক ভদ্রলোক জানলার ধারে বসে মনে আনন্দে কাগজ করছিলেন, ট্রেন চলছে হই হই করে। তিনি সকলের যখন ওনার বক্তব্য শেষ হয়ে গেল, তখন বললো, ভাই ওই তোমার চিরুনি দিয়ে যদি চুল আসানো যায় আমাকে একটা দেবে? তো এই যে বিজ্ঞাপনদাতা, সে যে জিনিসটা বলছে, চিরুনিটা কি কারণে লোকে কেনে? চুল আসলানোর জন্য সেটা দরকার। সেটা পুড়বে না নাকি, ভাঙবে না নাকি, বেঁকবে না নাকি, কি হবে? উই আর গিভিং মাচ ইম্পর্টেন্স অন দ্যাট। আমরা অনেক অনেক বেশি গুরুত্ব দিচ্ছি, এই বারবার একই কথা বলতে চাইছি, যে কথাগুলো আমরা বাহ্যিক দিকে বেশি বেশি গুরুত্ব দিচ্ছি। এখান থেকে আমরা যদি একটু নিজের ভেতরের দিকে তাকাই, যে কথা প্রেমানন্দ মহারাজজি বলে গেলেন, ওনার সাথে কথা হচ্ছিল, আপনাদের জানার কথা নয়, আমি দীর্ঘদিন প্রায় 2 থেকে 2.5 বছর বেলুর বিদ্যা মন্দির, যেখানকার উনি অধ্যক্ষ, বা এখন বোধহয় অধ্যক্ষ নন, সেই সময় স্বামী আপনার শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজ, মানে যাকে সবাই সঞ্জীব মহারাজ বলেছিলেন, সেই সঞ্জীব মহারাজ যখন অধ্যক্ষ ছিলেন, আমি 2 বছর সন্ধ্যাবেলায় ওখানে পড়াতে যেতাম। সেই অমোঘ সম্পদ আমার সাথে আছে, অসাধারণ সেই পরিবেশ, সেই পাঠ এবং পড়াশোনার বাইরেও সেখানে বিস্তৃত আলোচনা হতো।
এই অধিকারটুকু আমাদের দেবার প্রয়োজন হয়েছে। আপনারা অভিভাবকরা দিন, যারা ছাত্রছাত্রী আছো তারা আমাদের দাও, সিলেবাসের বাইরে দুটো কথা আমাদের বলতে দাও। আমরাও অনেক কিছু জানি, আমরাও সিলেবাসের বাইরে তোমাদের অনেক কিছু বলতে পারি। শুধুমাত্র মার্কস বা মার্কশিট গ্রুমিংটা তোমার লাইফের এক এবং একমাত্র উদ্দেশ্য নয়। এটা খুব সুন্দর কথা আছে, the students of this generation are much informed, digitally informed, but not properly nourished. প্রচুর ইনফরমেশন আছে তাদের কাছে। এক সেকেন্ডে আপনি কি বোর্ড প্রশ্ন করবেন, এক সেকেন্ডও লাগবে না। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে, এই চ্যাট জিপিটির যুগে, এই গুগল জমানার যুগে এক সেকেন্ডও লাগবে না একটা তথ্য। যা কিছু বলবো আপনার মোবাইলে আপনার হাতের কাছেই আছে। এইসব ছেলে মেয়ে যারা বসে আছে তাদের সবার হাতে আছে, আমার কাছেও আছে। সো ইনফরমেটিভ সোসাইটি চাই না এডুকেটেড সোসাইটি চাই, এইখানে বিবেকানন্দ প্রাসঙ্গিক। বিবেকানন্দ যে শিক্ষার কথা বলছেন সেটা ইনফরমেটিভ এডুকেশন নয়, দ্যাট ইজ হোলিস্টিক এডুকেশন, যেখানে শুধুমাত্র এই নিছক কতগুলো কম্পিউটার চালাতে পারি আর এই করি, যেটা মহারাজজি বারবার বলছিলেন যে কতগুলো যন্ত্র তৈরি হয়ে যাচ্ছে আমরা, এটা হলে চলবে না। বিবেকানন্দ যখন জনপ্রিয় হলেন, মানে 1893 এর পরে বলছি, যখন চিকাগো ধর্ম মহাসভার পরে তিনি যখন বেশি জনপ্রিয় হলেন, যখন মানুষ জানলো যে এই মানুষটা এরকম ভাবে সারা পৃথিবীকে নড়িয়ে দিয়েছে একটা তার ভাষণ দিয়ে, তার পরবর্তী সময়ে তিনি যে চিঠিপত্র লিখেছেন, তার পরবর্তী সময়ে তিনি যে বক্তৃতা দিয়েছেন, সেইগুলোই আমাদের কাছে বেশি বেশি করে আমরা শুনি, বেশি বেশি করে আমরা জানি, বেশি বেশি করে আমরা চর্চা করি। আমি সালটা মনে নেই, 18 কিংবা 19 সালে একটি শব্দের, এই যে বললাম যেমন ভাবে একজন বেহালাবাদক জীবনের একটি ভুল শিক্ষা অর্জন করেছিলেন, আমার একটা ভুল ধারণা ভেঙে গিয়েছিল। আমি 18 বা সম্ভবত 19 সালে, একটু মনে করতে পারছি না, আমি একটু ইউরোপ সফরে যাই এবং ইউরোপের বহু দেশ ঘুরে বেড়াই। সেইখানে গিয়ে আমি দেখি একটি শব্দের ব্যবহার, শব্দটির নাম বোহেমিয়ান। গোদা বাংলায় আমরা বোহেমিয়ান শব্দটাকে, আমরা শিক্ষকরা, সমাজের মানুষজন, অভিভাবক অভিভাবিকারা যেটাকে গোদা বাংলায় মানে করে নিয়েছে বকে যাওয়া। ছেলেটি বকে গেছে, এই ভ্রান্ত ধারণাটা আমি ওখানে গিয়ে দেখলাম যে ওখানে সব থেকে বেশি শ্রদ্ধা করা হয় সেই বোহেমিয়ানসদের। কেন? তারা প্রশ্ন করে, তারা তর্ক করে, তারা বিতর্ক করে, তারা আলোচনা করে, তারা সিলেবাসের বাইরে কথা বলে, তারা শুধুমাত্র মার্কশিট গ্রুমিং এর কথা চিন্তা করে না। আর যেটা করে, যেটা বলে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাইবো না, সেটা হলো তারা সাকসেসফুল এর তুলনায় ফুলফিলমেন্টকে বেশি গুরুত্ব দেয়। আমি আবার বলছি, এখানে যারা আছেন তাদের করজোরে অনুরোধ করছি, আজকে 12ই জানুয়ারি হই হই করে সারা দেশে সারা পৃথিবীতে বিবেকানন্দকে নিয়ে প্রচুর হইচই হবে, প্রচুর আলোচনা হবে। আগামীকাল হয়তো আমরা আবার আমাদের বাস্তব জীবনে ফিরে যাব। কালকে যেন আমরা এই কথাটুকু মনে রাখি, আমি কি চাই, আই ওয়ান্ট সাকসেস অর আই ওয়ান্ট ফুলফিলমেন্ট। আমি এমন ঘটনাও জানি, পরীক্ষার হলে একটি ছেলে ইউনিভার্সিটির পরীক্ষা দিচ্ছে, সে বাইরে বেরিয়ে গিয়ে তার বন্ধুর কাঁধে হাত দিয়ে বলেছে, স্যারটা ধরতেই পারেনি, আমি ওই 5 নম্বর কোশ্চেনের এ পার্টটা পুরো টুকে দিয়েছি। সফল তো, হি সাকসেসফুল। আমি রাইট অর রং? আমি ঠিক বলছি কি ভুল বলছি আপনারা বলুন। সে একটা উদ্দেশ্য নিয়ে পরীক্ষার হলে ঢুকেছিল, 5-এর এ নম্বর প্রশ্নটা তার পকেটে লেখা আছে, সে তার টিচারকে ধোঁকা দিয়ে ওটা টুকে বেরিয়ে আসতে পারবে। টিচারটাকে ধরতে পারেনি, সে বেরিয়ে এসে গর্বের সাথে বন্ধুর কাঁধে হাত দিয়ে বলছে, টিচারটা আমায় ধরতে পারেনি, আমি 5-এর এর প্রশ্নটা টুকে দিয়ে চলে এসেছি। হি সাকসেসফুল আর আনসাকসেসফুল আমাকে বলুন? সাকসেসফুল, সফল। কোয়েশ্চেন হচ্ছে, ইজ ইট আ ফুলফিলমেন্ট? এটা কি সার্থক? আপনারা প্রত্যেকে আপনাদের বাড়ির ছেলে মেয়েদের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন, হোয়াট ইউ ওয়ান্ট ইন ইউর লাইফ। যদি তারা বড় হয়, ম্যাচিওর হয়, যদি তারা অল্প বয়সী হয়, তাহলে আপনারা জেনে যান, কাল থেকে আপনার উদ্দেশ্য হবে আপনার পরিবারের প্রত্যেকটি সদস্যকে এই শিক্ষা দেওয়ার, বি ফুলফিলড, বি এ কমপ্লিট ম্যান। আই ডোন্ট ওয়ান্ট সাকসেস ফ্রম ইউ। আমি তোমার থেকে সাফল্যের আশা করছি না, আমি তোমার থেকে ফুলফিলমেন্ট আশা করছি।
আমি নিতান্ত একজন বর্তমানে প্রান্তিক গ্রামের ছেলে। আমি যখন কলকাতায় আসি আমার মেধার কারণে তারপর আর কোনোদিন পেছন ফিরে তাকাতে হয়নি, আমি সেকেন্ড হইনি কোনোদিন। ক্লাস 8-এ যখন আমি কলকাতার একটি বড় স্কুলে ভর্তি হয়ে ফার্স্ট হয়ে যাই, মহানন্দে সেই বয়সের 13-14 বছর বয়স, লাফাতে লাফাতে বাড়ি এসেছি, মাকে বলেছি, মার্কশিট দেখিয়েছি, খুব আনন্দে আছি। সন্ধ্যেবেলায় বাবা এসে বলে আমাকে প্রচুর আদর করবে, হই করবে, আদিক্ষেতা করবে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, বাবা তার এক বিন্দু বিসর্গ কিচ্ছু করেনি না। সেদিকে সেই দিনের সব থেকে বড় চাবুকটা আমার গায়ে পড়েছিল। সেটা কি? বাবা মার্কশিট দেখে বলল, তুই এই স্কুলে ক্লাস 8-এ ইংরেজিতে 60 আর অঙ্কে 65, আমার ফিগারগুলো মনে নেই, এরকম কাছাকাছি একটা নম্বর পেয়ে যদি ফার্স্ট হয়ে যাস, তাহলে তোর স্ট্যান্ডার্ডটা ভাব। তুই ফার্স্ট হয়েছিস না সেকেন্ড হয়েছিস না লাস্ট হয়েছিস সেটা নিয়ে আমার কিচ্ছু যায় আসে না, তুই অঙ্ক ইংরেজিটা ভালো করে শিখেছিস কি? আমি কেঁদে ফেলেছিলাম। আজকের দিনে বা পরবর্তীকালে প্রতিটা পদক্ষেপ আমি বুঝেছি যে গ্রুমিং অফ মার্কশিট ইজ নট ইয়োর আইডেন্টিফিকেশন মার্ক। এটা আপনার আইডেন্টিফিকেশন মার্ক হতে পারে না। আমি বহু বহু ছেলে মেয়েকে জানি যারা এই মার্কশিটে প্রচুর প্রচুর নম্বর পেয়ে পেটে ঠোকা মারলে একটার বেশি দুটো কিছু বেরোয় না, এরকম আমার অভিজ্ঞতায় বহু আছে। কাজেই আমি এই অর্থে ইনফর্মড হব নাকি ফুলফিলড হব, সাকসেসফুল হব না ফুলফিলড হব, এইটার প্রাসঙ্গিকতা আজকের দিনে একজন শিক্ষক হিসাবে আমি আপনাদের করজোরে মিনতি করলাম, এই প্রশ্নটা করুন এবং আগামীকাল থেকে আগামী বছরের 2026-এর 12ই জানুয়ারি অবধি চেষ্টা করুন। তাহলে বিবেকানন্দ চর্চা, বিবেকানন্দের শিক্ষা সার্থক হবে। এবং দয়াপূর্বক ছেলে এবং মেয়ে, ভাই এবং বোন, ছোট কাজ এবং বড় কাজের মধ্যে কোনো বিভেদ করবেন না। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, আমি আমার একান্ত ব্যক্তিগত কথা একটু বেশি বলছি হয়তো, কিন্তু এটা জানার দরকার আছে বলে বলছি। আমরা 3 ভাই, আমাদের বাড়িতে কোনো বোন ছিল না। আমি এখনো এখানে খুব দায়িত্ব সহকারে বলে গেলাম, আপনারা যে কাজগুলো মেয়েদের কাজ বলে মনে করেন, তরকারি কাটা, বাসন মাজা, ঘর মোছা, রুটি বেলা, লুচি ভাজা, রান্না করা, সকল এই ধরনের কাজগুলো আমরা মেয়েদের কাজ বলে তকমাইত করে দিয়েছি। প্লিজ ডোন্ট ডু দ্যাট। আমি এর প্রত্যেকটা চ্যালেঞ্জ নিয়ে যে কোনো মহিলার থেকে ভালো করতে পারবো এখানে আমরা যদি কম্পিটিশন করেন। কেন পারবো জানেন? কারণ আমার পারিবারিক শিক্ষা আমাকে কোনোদিন শেখায়নি যে তুমি ছেলে বলে তুমি খুব মহান, তুমি বিরাট হরিদাস পাল, তুমি এই কাজটা করবে না, এইটাই তোমার কাজ, এটা তোমায় করতে হবে। কাজেই এই শিক্ষায় যদি আমরা বড় হই, তাহলে পরেই প্রকৃত বিবেকানন্দের প্রচুর বই পড়লাম, প্রচুর ইনফর্ম পেলাম, গুগল টিপলে বিবেকানন্দ সম্বন্ধে অনেক কিছু জানলাম, কোনো লাভ হবে না। আরেকটি সর্বশেষ কথা বলে শেষ করব, সেটা হচ্ছে আমাদের, যদিও এটার মধ্যে অনেকে রাজনীতি খুঁজতে পারেন, আমি তার সেই তর্কে বিতর্কে কোনো কিছুতেই যাচ্ছি না। আধ্যাত্মবাদ বা অর্থাৎ এই যে মঠের যে কাজ, এই কাজের মধ্যে বেশিরভাগ জায়গাতেই যে গোঁড়ামিগুলো আমাদের মধ্যে ঢুকে গেছে, দয়াপূর্বক সেগুলো মন থেকে সরানোর চেষ্টা করুন। বিবেকানন্দ কোথাও কোনোদিন গোঁড়ামির স্থান দেননি। উনি একটা চিঠিতে এক জায়গায় লিখেছেন, একটা বইতে, যে পুজো করবে বাড়িতে, প্রথম কাজ কি? প্রথম কাজ হলো রাজস্থানের সব থেকে দামি মার্বেল দিয়ে সিংহাসন চলে এলো। উনি খুব রসিক মানুষ ছিলেন তো, তারপর লিখলেন কৃষ্ণের প্রথম 2টো ঠ্যাং চলে এলো, একদম নীল পাথরের 2টো ঠ্যাং, মানে উনি ঠ্যাং শব্দটা ব্যবহার করেছেন। আপনারা বললেন বাবা, বিবেকানন্দ এক মহান দেবতা কৃষ্ণর চরণ বললে তবে তো শ্রদ্ধা নিবেদন হয়, উনি বললেন ঠ্যাং, হ্যাঁ উনি বলেছেন ঠ্যাং 2টো চলে এলো। তারপর একটা পিদিম চলে এলো, মানে প্রদীপ। তারপর তাকে জ্বালাতে গিয়ে প্রশ্ন উঠলো, পিদিমটা কৃষ্ণের ডান দিকে থাকবে না বাঁ দিকে থাকবে? লড়াই লেগে গেল। এর কি প্রয়োজন? শঙ্খচক্র গদা পদ্ম হবে 4টে হাতে, না পদ্মচক্র শঙ্খ গদা হবে, এই নিয়ে তর্ক বেঁধে গেল। এই তর্কই যদি করব, তাহলে রামকৃষ্ণ কেন গুরুদেব এখনো অব্দি আজকের দিনে প্রাসঙ্গিক? একটাই কারণ, আপনারা নিশ্চয়ই জানেন, আমার থেকে অনেক বেশি জানবেন, রামকৃষ্ণ দেব সকল মা কালীর যে মন্ত্র বলতেন, একজন পুরোহিত যে মন্ত্রগুলো জানে, যে মন্ত্র মা কালীকে পুজো করবার জন্য লেখা আছে, তিনি সেগুলো সঠিকভাবে জানতেন না। তিনি তার মতো করে পুজো করতেন, বা জানলেও তার মতো করে করতেন। এইখানেই তিনি ডিফারেন্ট। আমি আমার ঈশ্বরকে পুজো করব আমার মতো করে, তাতে প্রদীপটা ডাইনে থাকলো না বাঁয়ে থাকলো না কোথায় থাকলো সেটা বড় কথা নয়। আবার সেই বললাম, বাহ্যিক অনুষঙ্গ ছেড়ে দিয়ে আমরা আসুন অন্তরের অনুষঙ্গে নিজেদের সমৃদ্ধ করি, আর প্রতিজ্ঞা করি প্রত্যেক দিন রাত্রে শুতে যাওয়ার আগে একবার অন্তত, আমার ছেলে মেয়েদের আমি বলি, জিজ্ঞেস করো নিজেকে, আজকে অন্তত একটা ভালো কাজ করেছো কি? কলেজে আসার পথে একটি দেখেছো একটি ছেলে
বাচ্চা স্কুলে রাস্তা বেরোতে পারছে না, তাকে হাত ধরে পৌঁছে দিয়েছি, রাস্তাটা পার করে দিয়েছি, হতে পারে এটা একটা ভালো কাজ। সামান্য যে কোনো রকমের সারা দিনে মাকে একটু সাহায্য করেছি, হতে পারে। কিচ্ছু পড়াশোনার বিশাল কিচ্ছু ক্ষতি হবে না। তোমার মার্কশিট শেষ কথা কোনোদিন বলে না। তোমার আইডেন্টিফিকেশন মার্ক বায়োডাটায় যখন লিখবে, তোমার বাঁদিকে গালে কাটা দাগ আছে না কনুয়ের তলায় জরুল আছে, এসব ওই কাগজেই থাকবে। আসল জিনিস হচ্ছে তোমার এই ভেতরটা, যেটা কেউ দেখতে পাচ্ছে না, সেইটাকে সমৃদ্ধ করো। দিস উইল গিভ ইউ এনাফ কনফিডেন্স, and this is why Vivekananda is still relevant and will be relevant. Thank you all. প্রত্যেককে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ, শ্রদ্ধা, সম্মান, অভিনন্দন জানাই। অপূর্ব সুন্দর আলোচনা, যে আলোচনায় আমরা সমৃদ্ধ হলাম। এই প্রাসঙ্গিকতা নিরিখে, মূল্যবোধের প্রাসঙ্গিকতা, সেই প্রাসঙ্গিকতার নিরিখে আলোচনা, যে আলোচনা আমাদের সকলকে সমৃদ্ধ করেছে, যে আমরা কেমন ভাবে এগোবো। আমাদের ঠাকুর বলেছেন, সেই ঠাকুরের কথাতেই ঠাকুর বলেছেন চারা গাছে বেড়া দিতে হয়। তো স্যার পুরো আমাদের সকলকে জানিয়ে গেলেন ওনার আলোচনার মধ্য দিয়ে, যে কেমন ভাবে মূল্যবোধের শিক্ষা, জীবন দর্শন, এক অপূর্ব সুন্দর জীবন দর্শন দিয়ে গেলেন উনি। আমরা অত্যন্ত আনন্দিত, গর্বিত যে ওনার এই বক্তব্য আমাদের সকলকে সমৃদ্ধ করেছে। অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন, শ্রদ্ধা, সম্মান জানাই স্যারকে। তো আসুন, এই মুহূর্তে আমি মঞ্চের আসন অলঙ্কৃত করার জন্য একান্তভাবে অনুরোধ করব আমাদের শ্রদ্ধেয় সম্মানীয় বাসুদেব চক্রবর্তী মহাশয়, যিনি সিঙ্গুর থেকে এসেছেন। আমরা জানি যে তিনি হাইকোর্টের অবসরপ্রাপ্ত আধিকারিক। তো ওনাকে আমি মঞ্চের আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ করছি। ওনার জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। শ্রদ্ধেয় সম্মানীয় বাসুদেব চক্রবর্তী মহাশয়, যিনি আমাদের শ্রদ্ধেয় সম্মানীয় শুভাশিস দাস মহাশয় রয়েছেন, ওনার অত্যন্ত কাছের, অত্যন্ত আপন জন। তো আসুন, আমাদেরও অনেক প্রিয় মানুষ উনি, গুণী মানুষ, ওনার সান্নিধ্য আমরা লাভ করলাম। ওনাকে আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ করছি, যিনি হাইকোর্টের অবসরপ্রাপ্ত আধিকারিক শ্রদ্ধেয় সম্মানীয় বাসুদেব চক্রবর্তী মহাশয়। আমাদের মঠের পক্ষ থেকে শ্রদ্ধা, শুভেচ্ছা, এক অভিনন্দন। আসলে এই মুহূর্তে আমরা বরণ